অস্ট্রো হ্যাঙ্গারিয়ান সাম্রাজ্যের আর্চডিউক ফার্ডিনেন্ড বসে আছেন তার গাড়িতে, সাথে তার স্ত্রী সোফি ডার্চেট অব উডেনবার্গ। গিয়েছেন নিজেদের সাম্রাজ্যের একটি অংশ দেখতে। হঠাৎ ছুটে এলো এক আততায়ী। গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে পরপর কয়েকবার গুলি। স্বামীর কোলে ঢেলে পড়েন সোফি। শরীরে দুটি গুলি নিয়ে একই সাথে জ্ঞান হারালেন আর্চডিউক। বলছিলাম এমন একটা সময়ের কথা যা পাল্টে দিয়েছিল সমগ্র পৃথিবীর ইতিহাস। এই নির্মম হত্যাকাণ্ডের জের ধরেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আত্মপার 85 লক্ষ সৈন্য আর 1,30,00,000 সাধারণ মানুষের রক্তের বিনিময়ে শেষ হয় সেই মহাযুদ্ধ। কিন্তু মাত্র 3টি গুলি কিভাবে ঘুরিয়ে দিল সমগ্র পৃথিবীর মোড়। শুধুমাত্র একটা হত্যাকাণ্ড কিভাবে সমগ্র পৃথিবীকে একটা বিশ্বযুদ্ধের দিকে নিয়ে গেল, সেটা জানতে বুঝতে হবে তখনকার রাজনৈতিক অবস্থা। মূল সমস্যার সূত্রপাত অস্ট্রো হ্যাঙ্গারিয়ান সাম্রাজ্যে। অস্ট্রো হ্যাঙ্গারির বাসনিয়া ও হার্জেগোভিনা অঞ্চলে বসবাস করত বাসনিয়ার সার্ব জনগোষ্ঠী, আর তাদের মূল লক্ষ্য ছিল অস্ট্রো হ্যাঙ্গারি থেকে আলাদা হয়ে আরও একটি স্লাভিক রাষ্ট্র গঠন করবে। আর এই আগুনে ঘি ঢালছিল পাশের দেশ সার্বিয়া। তাই তখন অস্ট্রো হ্যাঙ্গারির ভবিষ্যৎ সম্রাট ওই অঞ্চলের রাজধানী সারা জীবনের ভ্রমণের ঘোষণা দিলেন। তখনই সেটাকেই এক মোক্ষম সুযোগ হিসেবে বেছে নিল বিদ্রোহীরা। কিন্তু তাকে হত্যা করার পরিকল্পনা ছিল আসলে সার্ভেয়ার মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান কর্নেল ড্রাগড্রু ডিমিট্রি জেভিকের। জুনের 28 তারিখ সকাল 11টা 1914 সালের সেই দিনে কেউ ভাবতেও পারেনি কি হতে যাচ্ছে, কিন্তু আসলে তা হওয়ারই কথা ছিল। কারণ তারা ফার্ডিনেন্ড আসার আগেই তার গাড়ি বহর শহরের কোন রাস্তা দিয়ে যাবে তা আগেই পত্রিকায় ছাপা হয়েছিল। আর তাকে স্বাগত জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অসংখ্য মানুষ। আর তার ভিতরেই ছিল 45 জন আততায়ী। প্রথমে 2 জন বোমা মারার সুযোগ না পেলেও সুযোগটা পেয়ে যায় তৃতীয় আততায়ী সার্বিনোভিচ। কিন্তু তার বোমা গাড়িতে বাড়ি খেয়ে ছিটকে যায় পিছনে। সেই বোমার আঘাতে আহত হয় পিছনে থাকা কিছু অফিসার। এই ঘটনায় হতভম্ব হয়ে যান আর্চডিউক। কিন্তু তার উচিত ছিল তখনই পালিয়ে যাওয়া, কিন্তু তিনি তা না করে টাউন হলে যান বক্তব্য দিতে। সেখানে তিনি বলেন, আমি এখানে ভ্রমণে এসেছিলাম আর আমাকে বরণ করা হলো বোমা দিয়ে। এরপর আর্চডিউক এবং তার স্ত্রী যান আহত অফিসারদের দেখতে। ফেরার পথে হঠাৎই ভুল রাস্তায় ঢুকে পড়ে তার সিকিউরিটি আর ড্রাইভার। হ্যাঁ, রাস্তাটা ভুল, আর সেই ছোট্ট ভুলের কারণেই বদলে যায় পৃথিবীর ইতিহাস। ভুল রাস্তায় এসেছিলেন বোঝার পর যখন ড্রাইভার ব্রেক করে বসেন, ঠিক তখনই সেখানে ছিল আরও এক আততায়ী। পুরোপুরি ভাগ্যের খেলায় সেই হাতের কাছেই পেয়ে যায় আর্চডিউককে এবং পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে গুলি করে হত্যা করে ডিউক ও তার স্ত্রীকে। এই ঘটনায় ফুঁসে ওঠে অস্ট্রো হাঙ্গারি। সারা দেশ জুড়ে আক্রমণ করা হয়। অস্ট্রো হাঙ্গারি ও সার্ভেরিয়াকে দোষী করে তাদের কাছ থেকে ভয়াবহ কিছু দাবি করে বসে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সার্বিয়া যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তা সার্বিয়ার প্রধানমন্ত্রী নিজেই চালিয়েছিলেন অস্ট্রো হ্যাঙ্গারিকে। কারণ প্রধানমন্ত্রী নিকোলাই পাসিক ছিলেন কর্নেল জগ্রদিক ডিমিট্রি জেভিকের চরম সূত্র। কিন্তু নিজের অবস্থার কারণে মন্ত্রী নিকোলাই সরাসরি কিছু জানাতে পারেননি। তার চিঠিটা এতটাই ঘোরানো পেঁচানো ছিল যে আর্চডিউক কিছুই বুঝতে পারেননি। কিন্তু আর্চডিউক মারা যাওয়ার পরে সার্বিয়ার উপরে পুরো দোষ দেওয়া হয়। আর অস্ট্রো হ্যাঙ্গারি অসম্ভব দাবিগুলো না মানায় তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। কিন্তু অস্ট্রো হ্যাঙ্গারি যুদ্ধ ঘোষণার আগেই তাদের কিছু ব্যাকআপের প্রয়োজন ছিল, কারণ আক্রমণ করলে সেখানে রাশিয়া নাক গলানোর সমীহ সম্ভাবনা ছিল। আর রাশিয়া যদি অস্ট্রো হ্যাঙ্গারির উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে ছিল ভীষণ বিপদ। কিন্তু জার্মান সাম্রাজ্য উইলিয়াম দ্য সেকেন্ড পাশে থাকার নিশ্চয়তা দিলে জুলাইয়ের 28 তারিখে সার্বিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে অস্ট্রো হ্যাঙ্গারি। আর সেখানেই বাদছাদ রাশিয়া। রাশিয়ার জার্নি কোলাস্তি সেকেন্ড সার্বিয়ার মতো একটি স্ল্যাভিক রাষ্ট্র বাঁচানো তার নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন রাশিয়া। আংশিকভাবে সৈন্যদের প্রস্তুত করা শুরু করলে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে। কিন্তু রাশিয়ার সাথে ফ্রান্সের এমন চুক্তি ছিল যে জার্মানি একই সাথে রাশিয়া ও ফ্রান্স দুটি দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে। তবে সেই রকম চুক্তি কিন্তু ফ্রান্স আর ব্রিটেনের মধ্যেও ছিল। ফ্রান্স প্রথমে যখন ব্রিটেনের সাহায্য চায়, ব্রিটেন ততটা আগ্রহ দেখায়নি। তখন কিন্তু ব্রিটেনের মতো সুপার পাওয়ারকে যুদ্ধে টেনে আনে জার্মানি। জার্মান জেনারেল স্লিফেনের পরিকল্পনা ছিল আগে আক্রমণ করতে হবে ফ্রান্সকে, কারণ রাশিয়া এত বড় দেশ ছিল যে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে অনেকটা সময় লেগে যাবে। আর সেই সময়ের মধ্যেই বিদ্যুৎ গতিতে ফ্রান্সকে দখল করে জার্মানি তার পূর্ণ শক্তি দিয়ে রাশিয়াকে মোকাবিলা করবে। এটাই ছিল স্লিফেনের প্ল্যান। কিন্তু এই প্ল্যানের অংশীদার হিসেবে জার্মান সেনাদের বেলজিয়ামের উপর দিয়ে পরিবহন করাটা জরুরি হয়ে পড়েছিল, কেননা পুরো ফ্রান্স জার্মান বর্ডার জুড়ে ছিল অসংখ্য সামরিক স্থাপনা। আর সেই অঞ্চল দিয়ে যুদ্ধ করে
ফ্রান্সে ঢুকতে গেলে জার্মানির সম্পদ এবং সময় দুটোই প্রচুর পরিমাণে নষ্ট হতো। তাই জার্মানি বেলজিয়ামের উপর দিয়ে তার সেনা পরিবহনের দাবি জানায়। বেলজিয়াম জার্মানিদের দাবি উপেক্ষা করলে আগস্টের 3 তারিখ রাতে বেলজিয়ামে আক্রমণ করে জার্মানি, আর এতেই চটে যায় ব্রিটেন। কারণ বেলজিয়াম ছিল একটা নিরপেক্ষ রাষ্ট্র। নিরপেক্ষ রাষ্ট্রে শান্তি নষ্ট করায় আগস্টের 4 তারিখ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ব্রিটেন। পুরো আগস্ট মাস জুড়ে ইউরোপের বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যার সময়কালটা ছিল অনেকটা এইরকম। জুলাইয়ের 28 তারিখে সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রো হাঙ্গারি যুদ্ধ ঘোষণা করে। জুলাইয়ের 31 তারিখ রাশিয়া ও ফ্রান্সকে যুদ্ধের প্রস্তুতি বন্ধে জার্মানি আলটিমেটা। আগস্টের 1 তারিখ রাশিয়ার বিরুদ্ধে জার্মানির যুদ্ধ ঘোষণা। আগস্টের 2 তারিখ লুক্সন পার্ক ও বেলজিয়ামের দ্বারপ্রান্তে জার্মান সেনা। বস্তিন জার্মানি কর্তৃপক্ষ নিরপেক্ষ বেলজিয়াম আক্রমণ। আগস্টের 4 তারিখ জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধ ঘোষণা। আগস্টের 5 তারিখ রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রো হাঙ্গারির যুদ্ধ ঘোষণা। আগস্টের 6 তারিখ জার্মানির বিরুদ্ধে সার্বিয়ার যুদ্ধ ঘোষণা। আগস্টের 7 তারিখ অস্ট্রো হাঙ্গারির বিরুদ্ধে সার্বিয়ার মান্টানিক রোড যুদ্ধ ঘোষণা। আগস্টের 12 তারিখ জার্মানির বিরুদ্ধে কন্টিনিং রোড যুদ্ধ ঘোষণা। আগস্টের 10 ও 12 অস্ট্রো হাঙ্গারির বিরুদ্ধে ফ্রান্স ও ব্রিটেনের যুদ্ধ ঘোষণা। আগস্টের 23 তারিখ জার্মানির বিরুদ্ধে জাপানের যুদ্ধ ঘোষণা। আগস্টের 25 তারিখ জাপানের বিরুদ্ধে অস্ট্রো হাঙ্গারির যুদ্ধ ঘোষণা। আগস্টের 28 তারিখ বেলজিয়ামের বিরুদ্ধে অস্ট্রো হাঙ্গারির যুদ্ধ ঘোষণা। সব মিলিয়ে পুরো পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি হয়ে যায় অসম্ভব রকম ঘোলাটে। যুদ্ধ শুরুর আগে ইউরোপে ছিল দুটি শক্তি, ট্রিপল আল্টিমেট এবং ট্রিপল অ্যালায়েন্স। কিন্তু যুদ্ধ শুরু হলে সারা বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। মধ্যশক্তিতে ছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গারি, আল্টিমেটাম সাম্রাজ্য ও বুলগেরিয়া। অন্যদিকে মিত্রশক্তিতে ছিল রাশিয়া, ব্রিটেন সাম্রাজ্য, ফ্রান্স, ইতালি, আমেরিকা, জাপান, রোমানিয়া, সার্বিয়া, বেলজিয়াম, পর্তুগাল এবং মন্টেনিগ্রো। যদিও এর মধ্যে অনেক দেশই যুদ্ধের মাঝামাঝি অথবা শেষের দিকে যুদ্ধে এসেছিল। সে যাই হোক, ব্রিটিশ সাম্রাজ্যের যুদ্ধে আসাটা জার্মানির জন্য ছিল খুবই খারাপ সংবাদ, আর তার চেয়েও খারাপ সংবাদ ছিল রাশিয়া। হ্যাঁ, জার্মানির প্রি প্ল্যান সব হিসেব নিকেশ গড়বড় করে দিয়ে খুব দ্রুতই রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। তখন প্রমোদগণে জার্মানি অস্ট্রো হাঙ্গারিকে অনুরোধ করা হয় রাশিয়ানদের আটকে রাখতে, কিন্তু অস্ট্রো হাঙ্গারি পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়। ফলে জার্মানি বাধ্য হয়ে বিশাল সংখ্যক সৈন্য আবার রাশিয়ার বর্ডারে ফেরত পাঠায়। এইভাবে যুদ্ধ ভাগ হয়ে যায় দুটি ফ্রন্টে, ইস্টার্ন ফ্রন্টে রাশিয়া আর ওয়েস্টার্ন ফ্রন্টে ফ্রান্স ও ব্রিটেন। অর্থাৎ স্লেফেন প্ল্যান এতদিনে ব্যর্থ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যাটেল অব দ্য ডার্টেনবার্গের যুদ্ধে জার্মান বাহিনী রাশিয়াদের অবিশ্বাস্য ও অদক্ষতায় ফিরিয়ে দেয়। জার্মান বাহিনী রাশিয়ানদের অবিশ্বাস্য ও দক্ষতায় ফিরিয়ে দেয়, শুধু ঠেকিয়ে দিয়েই ক্ষান্ত হন না। 23 থেকে 30 আগস্টের মধ্যে রাশিয়ার সেকেন্ড আর্মিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলে। রাশিয়ারা এতটাই অপ্রস্তুত ছিল যে তারা তাদের রেডিওতে যোগাযোগ করতেন। মারা যায় 30,000 রাশিয়ান সৈন্য, বন্দী হয় প্রায় 92,000 সেনা। জার্মানিরা রাশিয়ানদের ঠেকিয়ে একই সাথে এগোতে থাকে ওয়েস্টার্ন ফ্রন্টের দিকে। শুধু তাই নয়, সেপ্টেম্বরের 6 তারিখের মধ্যে প্যারিসে মাত্র 30 কিলোমিটার মধ্যে ঢুকে পড়ে। যদি জার্মানরা আসলেই প্যারিস দখল করে নিত, তাহলে হয়তো পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া প্যারিসের মিলিটারি গভর্নর জেনারেল জে.এস. গ্যালিয়ানি ফ্রেঞ্চ কমান্ডার ইন চিফ জোসেফ জোব বলেন, জোসেফ জোব রেক বহু কষ্টে আক্রমণের নির্দেশ দেওয়াতে সমর্থ হন। সেপ্টেম্বরের 6 থেকে 12 তারিখ পর্যন্ত চলে ভয়াবহ যুদ্ধ। সেই যুদ্ধটা ফার্স্ট ব্যাটেল অব দ্য নার্বে নামে পরিচিত। এই একটি যুদ্ধে আহত হয় প্রায় 2.5 লাখ। 3 লাখ জার্মান সেনা মারা যায়, 15,000 ব্রিটিশ, 80,000 ফ্রান্স আর প্রায় কাছাকাছি সংখ্যক জার্মান সেনা। অবশেষে ফ্রান্স ব্রিটিশ যৌথ আক্রমণে পিছু হাঁটতে বাধ্য হয় জার্মানি। এরপরে যুদ্ধ করতে থাকে সাগর পর্যন্ত, যাকে বলা হয় দ্য রেস টু সি। এরপর সাগর থেকে সুইজারল্যান্ড পর্যন্ত পুরো 350 মাইল অঞ্চল জুড়ে শুরু হয় ফ্রেঞ্চ ওয়ার্ল্ডফেয়ার। এতদিন যুদ্ধ ইউরোপে সীমাবদ্ধ থাকলেও এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। অস্ট্রেলিয়া মিত্রশক্তির পক্ষে এসে প্রথম সুযোগেই জার্মান নিউ গিনি দখল করে নেয়। একই কাজ করে জাপান আফ্রিকাতেও অবস্থিত জার্মান কলোনিগুলো আক্রমণের শিকার হয়। এদিকে 1914 সালে 31 অক্টোবর মধ্যশক্তির হয়ে যুদ্ধে জড়ান অটোমান সাম্রাজ্য। ফলস্বরূপ 5 নভেম্বর ফ্রান্স ও ব্রিটেন পাল্টা যুদ্ধ ঘোষণা করে। এদিকে পুরো নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে পাকেসাস অঞ্চলে অটোমান সাম্রাজ্য আর রাশিয়ার তুমুল লড়াই চলতে থাকে।
কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি ছাড়া তেমন কোনো লাভ হয়নি। কিন্তু অটোম্যান তেলের খনিগুলোর প্রতি প্রথম থেকেই ব্রিটিশদের নজরে ছিল। তাই 1915 সালে 25শে এপ্রিল মিত্র বাহিনী গ্যালিপোলি ক্যাম্পেইন শুরু করে। তাদের লক্ষ্য ছিল অটোম্যান রাজধানীর কোনো কনস্টান্টিনোপল দখল করা। কিন্তু 9 মাসে এই ক্যাম্পেইনে প্রায় 2 লক্ষ সেনা আহত নিহত হওয়ার পর রণে ভঙ্গ দেয় মিত্র বাহিনী। ওদিকে মে মাসের 7 তারিখে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে জার্মান ইউনিভোটের আক্রমণে। লুসিটানিয়া নামের একটি বিশেষ জাহাজ প্রায় 12,000 সিভিলিয়ান নিয়ে ডুবে যায়, আর তার ভিতরে 128 জন যাত্রী ছিল আমেরিকা। ফলে আমেরিকার জনগণের মতামত পুরোপুরি জার্মানির বিরুদ্ধে চলে যায়। একই মাসের 23 তারিখে যুদ্ধে যোগ দেয় ইতালি, কিন্তু তারা ছিল ট্রিপল অ্যালায়েন্সের অংশ, অর্থাৎ ইতালির যুদ্ধের কথা ছিল মধ্যশক্তিতে। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে মেট্রো বাহিনীতে যোগ দিয়ে অস্ত্র হাঙ্গারি সাম্রাজ্যকে আক্রমণ করে বসে। অবশ্যই তাতে লাভ হয়নি কোনোটাতেই। ফলে এই যুদ্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লেও যুদ্ধের ফলাফল কিন্তু সেই একই ছিল। শুধুমাত্র একটা অঞ্চলবাদী সার্বিয়ার প্রতিবেশী বুলগেরিয়াকে লোভ দেখিয়ে 1915 সালে অক্টোবর মাসে নিজেদের দলে ফেরায় মধ্যশক্তি, এবং অবশেষে অস্ট্রো হাঙ্গারি সাম্রাজ্য আর বুলগেরিয়া মিলে সার্বিয়াকে দখল করে নেয়। সাল 1916 বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। এরই মধ্যে লিবাসান হারব্রে নোঙ্গরে থাকা একটি জার্মান জাহাজকে সিজ করে পর্তুগাল। ফলস্বরূপ মার্চের 16 তারিখে জার্মানি পর্তুগালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। কিন্তু যুদ্ধের প্রথম দিকে শুরু হওয়া নেভাল ব্লকেডের কারণে জার্মানির অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। তাই 1916 সালে 31শে জুন প্রথমবারের মতো জার্মান আর ব্রিটিশ নৌবাহিনী পূর্ণ শক্তিতে মুখোমুখি হয়, যার ফল ছিল খুবই ভয়াবহ। ব্যাটেল অব জুটল্যান্ড খ্যাত সেই নৌযুদ্ধে অংশ নিয়েছিল প্রায় 250 জাহাজ। মাত্র 2 দিনের যুদ্ধে 6000 নাবিক সহ 14টি ব্রিটিশ যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে যায়। অন্যদিকে 2500 মানুষ সহ 11টি জাহাজ হারিয়ে ক্ষান্ত হয় জার্মান নৌবাহিনী। কিন্তু সাম্রাজ্যগুলো রক্তের পিপাসা তখনও শেষ হয়নি। 1916 সালে 21শে ফেব্রুয়ারি থেকে 28শে ডিসেম্বর ফ্রান্সের ডারফুরে গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধ, দীর্ঘতম যুদ্ধ।